আমাদের মেডিকেলে বুঝছো একটা সাবজেক্টই হলো মাইক্রোবায়োলজি, শুধু এটা নিয়ে করতে হয় যে অণুজীব দ্বারা কী কী ধরনের রোগ হতে পারে, কীভাবে রোগ ছড়ায়, কীভাবে ট্রিটমেন্ট নিতে হয়, বুঝছো? একটা সাবজেক্ট হলো মাইক্রোবায়োলজি। তাহলে দেখো যে আজকে আমাদের টপিক হলো চতুর্থ অধ্যায় অণুজীব। তাহলে অণুজীব বলতে কি বোঝায়? ক্ষুদ্র জীব, যাকে আমরা খালি চোখে দেখতে পারি না। তাহলে খালি চোখে দেখা যাবে না, চোখে দেখা যাবে না। ওকে, খালি চোখে দেখা যাবে না, তার মানে কী দেখতে হবে? অবশ্যই কিছু সহায়ক নিতে হবে, তাই না? এই জুম করে দেখতে হবে, তাহলে আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখতে হবে। ওকে, ওকে। তাহলে দেখো যেসব জীব খুবই ক্ষুদ্রকায় এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তাদেরকে কি বলা হয়? অণুজীব বলা হয়। এখানে কি শুধু বলা আছে যে লাইট মাইক্রোস্কোপ বা ইলেকট্রন মাইক্রোস্কোপ কিছু বলা আছে? কমপ্লেক্স কম্পাউন্ড মাইক্রোস্কোপ কিছু বলা আছে? না, শুধু বলা আছে কি বলতো? অণুবীক্ষণ যন্ত্র দেখতে হবে, অর্থাৎ খালি চোখে দেখা যাবে না, দেখতে হবে কি দ্বারা? অণুবীক্ষণ যন্ত্র দ্বারা। এইটুকু মনে রাখতে হবে। ওকে, তারপর কি বলছে? জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলা হয় বলতো? অণুজীব তত্ত্ব বা মাইক্রো বায়োলজি। বুঝছো, এটা মেডিকেল একটা সাবজেক্ট, মাইক্রো বায়োলজি, ফোর্থ ইয়ার আমাদের এখন পড়তেছে, বলা হয়। তাহলে ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, তারপরে মাইসিটিস প্রভৃতি অণুজীবের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এগুলো আমরা জানবো প্রতিটা সময়। হ্যাঁ, এটা হ্যাঁ অণুজীবের একটা ভ্যারাইটি। তাহলে দেখো, অণুজীববিদগণ ভাইরাসকেও অণুজীব বলতে চান, ভাইরাসকেও অণুজীব বলতে চান। তাহলে এটা কথাটা বলতে কেমন লাগতেছে না? তার মানে কি আসলে এটা অণুজীব না? কারণ এটা নিয়ে অনেক বিভিন্ন মত আছে, আমরা একটু পরে জানবো। কেউ এটাকে জীব বলে, কেউ একে জড়ও বলে। আমি বলছিলাম, এটা আগে বলছিলাম, বা জীব ও জড়ের মধ্যবর্তী সত্তাও বলে, মানে দুইটা বলা বা এটা একই কথা। তাহলে এটা কেন? এটা তোমাদের আমি এর পূর্বে মনে হয় বলছিলাম কথাটা, একটু পরে আমি যখন ভাইরাস যাব তখন বলতেছি আর কি। তাহলে অণুজীব বলতে চান, এই জন্য আমরা অণুজীবের মধ্যে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ভাইরাসটা। অণুজীবের বিস্তার হলো কি বলতো? ট্রান্সমিশন। যে কীভাবে বিস্তার হবে সেটা আর কি আমরা ট্রান্সমিশন বলি। মাধ্যমিক শ্রেণীতে তোমরা ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া সম্বন্ধে কিছুটা জেনেছো। এখন আমরা এই অধ্যায়ে কী জানবো? এই অধ্যায়ে অতি আণুবীক্ষণিক ভাইরাস, আণুবীক্ষণিক ব্যাকটেরিয়া ও ম্যালেরিয়া সম্বন্ধে বিস্তারিত জানবো। ওকে, তাহলে এখানে দেখো আমাদের প্রথম টপিক যেটা আছে এটা হলো ভাইরাস। ওকে, সাধারণত দেখো যে আমাদের পরিচিত অনেকগুলো রোগ আছে, যেমন রিসেন্টলি আমাদের ঘটে যাওয়া করোনা ভাইরাস যে আক্রান্ত হলো সবাই, ঠিক আছে? তাহলে এই যে করোনা ভাইরাসে আক্রান্ত অনেক মানুষ মারা গেল, এটা কী ছিল বলো তো? নামের সাথে ভাইরাস, করোনা ভাইরাস, ঠিক আছে? এটা একটা আরএনএ ভাইরাস ছিল। তো ভাইরাস খুবই একটা মারাত্মক একটা জিনিস, যেটা মানুষকে খুবই কাবু করতে পারে একদম। এটা প্রতিরোধটা খুবই মারাত্মক পর্যায়ে আর কি। তখন ভাইরাসের অ্যান্টিডোট খুবই কম পরিমাণে তৈরি আছে, পরিচলিত কিছু, বাট নতুন করে অনেক তৈরি হচ্ছে। বাট ব্যাকটেরিয়া মোটামুটিভাবে আছে, সবগুলোর মোটামুটি অ্যান্টিডোট আছে, কিছু কিছু তারপরে আছে, যেমন টিটেনাস, এগুলো মারাত্মক আছে। তারপর দেখো সাধারণ সর্দি, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জলাতঙ্ক, গুটি বসন্ত, জলবসন্ত, বার্ড ফ্লু এবং ভাইরাল হেপাটাইটিস ঝামেলা হয়। এই দেখো যে এগুলো সবগুলো কী বলতো? আমাদের ভাইরাস বাহিত, মানে ভাইরাস দ্বারা আক্রান্ত রোগ, বুঝছো? তো আমি পরের দিন তোমাদেরকে আমি একটা ছন্দ দিব যে ভাইরাস দ্বারা কী কী রোগ হয় বা ব্যাকটেরিয়া দ্বারা কী কী রোগ হয়। আগে তো তাহলে নিয়ে আসতাম, বুঝছো, ছন্দগুলো। তো পরের দিন আমি ছন্দগুলো অ্যাড করে দেবো, ঠিক আছে? শুধু এমনি জানো যে সর্দি, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জলাতঙ্ক, গুটি বসন্ত, জলবসন্ত, বার্ড ফ্লু, ভাইরাল হেপাটাইটিস, তাহলে এগুলো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। ওকে, ইনফ্লুয়েঞ্জা বা যে সর্দি যেটা আছে এটাকে বলছিলাম না কী দ্বারা হয় বলো তো? রাইনো ভাইরাস দ্বারা হয় বলছিলাম মনে হয়। যে সর্দি কীভাবে হয় বলছিলাম না? বলছিলাম। তা কোভিড-19 ইত্যাদি রোগের কথা প্রায় শুনে থাকি, কখনো নিজেরা আক্রান্ত হয়। এগুলো সবাই কী বলতো? ভাইরাসজনিত রোগ, অর্থাৎ ভাইরাস দ্বারা এই রোগগুলো হয়ে থাকে।
মানুষের না এগুলো কি জীবজন্তুর মধ্যে হতে পারে, বিভিন্ন ধরনের রোগ হয় আর কি। তাহলে ভাইরাস কি, এটা আমাদেরকে জানতে হবে। ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী বস্তু, রোগ তৈরি করে থাকে। ল্যাটিন শব্দ যার অর্থ হলো কি বলতো, বিষ। গুরুত্বপূর্ণ অর্থ যে ভাইরাস কি বলতো, বিষ। বিষ থেকে আসছে ভাইরাস শব্দটা আসে। ওকে, এমসিকিউতে আসে। ভাইরাস আকারে এতই ছোট যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, যেটা কথা বলছিলাম একটু আগে, যে আমাদের অণুজীব অনেকগুলো আছে, এদের মধ্যে কেউ আছে শুধু আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, আর যেটা খুবই ক্ষুদ্র মানে কি ভাইরাস, একে সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণিক যন্ত্র দরকার হয় আর কি। সাধারণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, তাই ভাইরাসকে বলা হয় অতি আনুবীক্ষণিক, ঠিক আছে, অণুজীব। অর্থাৎ ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী অতি আনুবীক্ষণিক বস্তু। তাহলে যদি বলা হয় ভাইরাস কি, তখন তোমরা এটা বলতে পারো ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী অতি আনুবীক্ষণিক বস্তু। ওকে, দেখো বিরাঞ্জিক প্রথম ভাইরাস নামটি কী করেন, প্রবর্তন করেন। কি একটা অবস্থা নাম, বুঝছো? বিরাঞ্জিক মানে নাম দেখে মনে হচ্ছে যে রংহীন, বুঝছো? বিজারিং, কী বলি, বিরাঞ্জিক বলতেছি, তাহলে বিজারিং নাম বলতে বলতে দেখছো, বিরাঞ্জিক র আগে হয়েছে, বিজারিং। ওকে, তাহলে প্রথম ভাইরাস নামটি প্রবর্তন করেন। ভাইরাসের দেহ বাইরে কি প্রোটিন আবরণ থাকে এবং অভ্যন্তরস্থে কী থাকবে, নিউক্লিক অ্যাসিড। এখানে কি থাকতে পারে, নিউক্লিক অ্যাসিড আমরা শিখে আসছি, কোষের গঠন, ডিএনএ আরএনএ দুই ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে। তো বাইরে থাকবে প্রোটনের আবরণ, ভেতরে থাকবে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ আরএনএ থাকবে। ওকে, এটা আমরা বিস্তারিত একটু পরে দেখতেছি। কাজে ভাইরাস হলো কি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত রোগ সৃষ্টিকারী অতি আনুবীক্ষণিক যন্ত্র। দেখো ওখানে একটা আমরা সংখ্যা বলে আসলাম, এখানে সংখ্যাটা কী বললাম, আমরা এক্সটেনশন করলাম, বর্ধিত করলাম। তো এটা কিন্তু আরও সুন্দর হলো না? তাহলে এটা তো ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আনুবীক্ষণিক বস্তু। একটা বলো তো, সংখ্যা বলো, পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের অতি ক্ষুদ্র কণা যার মধ্যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। সংখ্যাটা আমি বলছিলাম তোমাদের না হয় আগে। তাহলে এই যে একটা সুন্দর সংখ্যা, এটা বই এভাবে নয়, বইয়ে কিন্তু অন্যভাবে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটাই দেখো এইভাবে বলা যায়, যেহেতু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ইলেকট্রন প্রোটন নিউট্রন সমন্বয়ে গঠিত, যাকে আমরা পরমাণুগুলো থাকি। ঠিক এমনি এরকম সংখ্যাগুলো কিন্তু আমাদের মডিফাই করে নিতে হবে, ছোটো থাকতে পারে, সাদা নিতে হবে কিছু ওয়ার্ড দিয়ে। ওকে, এখানেও সাদাই দিছে। ভাইরাস জীবদেহের অভ্যন্তরে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে কি করে, রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে কি থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তার মানে কি বুঝলো এখানে, ভাইরাস যখন জীবদেহের ভেতরে থাকবে তখনই কি হতে পারে, সে বংশবৃদ্ধি করতে পারে এবং তখন সে জীব থাকে। যখন সে জীবদেহের বাইরে থাকবে তখন সে কি থাকবে, জড়ো থাকবে, বংশবৃদ্ধি করতে পারবে না। এই জন্যই কেউ ভাইরাসকে কি বলে, জড়ো বলে, কেউ আবার এদেরকে জীব বলা হয়। তাহলে এখানে আসলে মেইন মেকানিজমটা কি বলবো, মেইন মেকানিজমটা যেটা হলো বলি আগে। তাহলে ভাইরাসের হলো কি থাকে, কোষ প্রাচীর আছে, তাই না? এটা কি প্রোটিন নির্মিত, অর্থাৎ প্রোটিন আছে বাইরে, প্রোটিন লেয়ার আছে, আর ভেতরে কি আছে বলো তো, নিউক্লিক অ্যাসিড আছে। তো নর্মাল এটা হলো তার স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা কখন থাকে, যখন একটা ভাইরাস যখন দেহের ভেতরে থাকবে তখন তার স্ট্রাকচার থাকে এরকম। তার মানে দেহের বাইরে গেলে কেমন হবে, চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হয়, এই যে নিউক্লিক অ্যাসিডটা আছে এটা কোষ প্রাচীর ভেদ করে বাইরে চলে আসে, বুঝতে পারছো? তখন বাইরে চলে আসবে, কোষ প্রাচীর বাইরে থাকবে। যখন এরকম হবে তখন এটা জ্বরের মধ্যে আচরণ করে, তো আর তখন এর কোনো প্রাণীয় সত্তা থাকবে না, অর্থাৎ করতে পারবে না কোষ বিভাজন, বুঝছো? কোষ বিভাজন বলতে প্রজনন করতে পারবে না, হ্যাঁ, তার মানে জ্বরের মতো আচরণ করবে। কিন্তু যখন তাহলে এটা ধুলাবালির মতো মনে করো পরিবেশে ঘুরে বেড়াবে। যদি কোনো একটা প্রাণীর কন্টাক্টে যাবে, যখন মানুষের দেহের ভেতরে প্রবেশ করলো বা কোনো একটা প্রাণীর ভেতরে যখন প্রবেশ করবে তখন কি ঘটে, আবার উল্টা প্রসেসটা ঘটে। নিউক্লিক অ্যাসিডটা কী করবে, প্রোটিন ভেদ করে ভেতরে অভ্যন্তরে প্রবেশ করবে, তখন এটা আবার কী হয়ে যাবে, জীবিত হয়ে যাবে, বুঝছো? তো এইভাবে কখনো সে জ্বর, কখনো সে জীবের মতো আচরণ করে, বুঝতে পারছো আশা করি। তাহলে ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আবরণ দিয়ে গঠিত অকোষীয়। তাহলে কোষীয় কি, এটা বলো তো, কোষীয় উপাদান আছে। আমরা জানি কোষ হতে গেলে ন্যূনতম যে একটা উপাদান থাকতে হয়, সেটা কি বলো তো,
নিউক্লিয়াস একটা বৈশিষ্ট্য থাকেই আর কি কোষে, নিউক্লিয়াস রাইবোজোম। রাইবোজোম, রাইবোজোম হ্যাঁ রাইবোজোম হলো এমন একটা জিনিস যেটা কোষে থাকতে হয়। তার কারণ প্রতিটা কোষ যে আসলে কাজ যে করবে, কাজ করে কি যে প্রোটিন। প্রোটিন তো প্রোটিন তৈরি করে কে? রাইবোজোম। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। সো আদি কোষ বলো, প্রকৃতি কোষ বলো, উদ্ভিদ কোষ বলো, প্রাণী কোষ বলো, সবার মধ্যে এই কোষটা থাকে, একটা কমন একটা অঙ্গাণু থাকে, কোষীয় অঙ্গাণু থাকবে, সেটা হলো রাইবোজোম। তো এখানে আছে রাইবোজোম? নাই, নাই। তো অতি আনুবীক্ষণিক এবং বাধ্যতামূলক পরজীবী বস্তু। বাধ্যতামূলক পরজীবী কেন বললাম? তার কারণ দেহের বাইরে তো বাঁচতে পারে না, মানে বাঁচে না, জীবন জীবন নাই, অন্যের উপর ডিপেন্ডেন্ট বস্তু, যা জীব দেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, কিন্তু জীব দেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, বিরাজ করে। ওকে, তাহলে দেখো ভাইরাসকে জীবাণু বা অণুজীব না বলে বস্তু হিসাবে আখ্যায়িত করা হলো কেন? কারণ দেখো আমরা জানি জীবদেহ কোষ দিয়ে গঠিত, কিন্তু ভাইরাস অকোষীয়। তাছাড়া এরা জীব দেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারলেও জীব দেহের বাইরে কী করতে পারবে? একেবারে নিষ্ক্রিয় রাসায়নিক পদার্থ হিসাবে বিরাজ করে। সত্যিকার অর্থে এরা কি বলতো? অণুজীব নয়, অণুজীবের মতো। তো ভাইরাস অকোষীয়, কারণ ভাইরাস কি কোষ ঝিল্লি নাই, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। দেখছো, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জন্য এটা কিন্তু মেনশন করাই হয়েছে, বুঝছো? রাইবোজোম নাই, মাইটোকন্ড্রিয়া নাই। মাইটোকন্ড্রিয়ার কাজ কি বলো তুমি? শক্তি উৎপাদন করা। তাহলে হ্যাঁ, তাহলে এটা কি পাওয়ার হাউস বলা হয়ে থাকে, তাই না? আচ্ছা, মাইটোকন্ড্রিয়াতে কি কি পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয় বলো, তুমি বলো। শ্বসন পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয়ে থাকে। শ্বসনের আবার কোন পদ্ধতিতে বলো তো? শ্বসনের আবার ভাগ আছে চারটা, তার মধ্যে এটা কোনটা হয়ে থাকে? না, ওই যে সবাত আবার বলতেছে এটা এটা এখানে অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে, ওটা একটা বিষয় আছে। তো মেইনলি কথা হলো যে এখানে আমাদের চারটার মধ্যে কি আছে বলো তো? মেইনলি কি বলো তো? ওই যে গ্লাইকোলাইসিসটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে এইগুলা এখানে হয়ে থাকে। ওকে, তাহলে তো ভাইরাস শুধু নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন নিয়ে গঠিত, ঠিক আছে? ওই অর্ধেকটা তোমাদের নাই, মানে বার্ষিকে নাই, উদ্ভিদ শারীর তথ্য বড় অর্ধেক। তো ভাইরাস শুধু নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত, ঠিক আছে? এসব বৈশিষ্ট্যের কারণে ভাইরাসকে কি বলা হয়? অকোষীয় বলা হয়ে থাকে, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এটা কিন্তু এমসিকিউতে অনেকবার আসে যে ভাইরাস কী দ্বারা গঠিত? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। আবিষ্কার, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। হ্যাঁ, লাগবে, হ্যাঁ, বলবো না আমি। তাহলে এই যে আবিষ্কার, তাহলে কে কীভাবে আবিষ্কার করলো, ইতিহাসগুলো কিন্তু আছে, ঠিক আছে? সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হলো কি বলতো? টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি বলি আমরা, ঠিক আছে? এগুলো মনে রাখবা। তো ভাইরাসের দেখবা আবিষ্কারকের নিয়ে অনেক গন্ডগোল আছে, তো এগুলো আবিষ্কারকগুলো একটু মনে রাখবা যে কে কীভাবে আবিষ্কারকের নাম হলো, ওগুলো একটু দেখবা, আমি বলবো না, ঠিক আছে? তো এগুলো একটু বলবা। না না, সমস্যা হবে অবশ্যই, পড়া লাগবে, এমসিকিউতে লাগবে, ঠিক আছে? হুম, আসে এমসিকিউতে আসে, খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে। তুমি একটা জিনিস নিয়ে পড়তেছো, তার পরিচয় জানবা না, হলো এমনি পড়ে রাখলাম, পড়তে হবে অবশ্যই। দেখো, তুমি যদি আজকে নাম পারো যে বিজ্ঞানী কে কে এর পিছনে অবদান রাখছে, কারণ তুমি কি এরপরে বিজ্ঞান হতে যাবা? যে এত কষ্ট করে একটা জিনিস আবিষ্কার করছে, তুমি তার সম্পর্কে জানতেইছো না, তাহলে কি মানুষ বিজ্ঞান হতে যাবে? গবেষণা করে লাভ কি? নাম যদি না হয় মারার পর। যারা আবিষ্কার করে তারা কিন্তু ওই যে মানে মরার আগ দিয়ে আবিষ্কার করে, বুঝছো? ওল্ড এজে গিয়ে, বুড়ো হয়ে, তাই না? ইয়াং মানুষকে এগুলো গবেষণা করে, ওই গবেষণা করার মতো তার ব্রেনও হয় না। তো মরে যাওয়ার আগ দিয়ে গবেষণা করতে লাভ কি? কাজ থাকে না জন্য না। তোমরা যদি তাদেরকে না পড়ো, তাদের কথা না বলো, তো লাভ নাই, বুঝছো? দেখো, এই যে আবাসস্থান, তাহলে কোথায় থাকবে? উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস প্রভৃতি জীবদেহের সজীব কোষে ভাইরাস সক্রিয় অবস্থান করতে পারে। তাহলে বুঝছো, ব্যাকটেরিয়ার দেহের মধ্যেও কি থাকতে পারে? ভাইরাস, বুঝছো? এবং ব্যাকটেরিয়াকে কী করতে পারে? ধ্বংস করতে পারে। ব্যাকটেরিয়া ফার্স্ট আমরা বলি, বুঝছো? আমরা একটু পরে দেখবো ব্যাকটেরিয়াকেও কী করে বলো তো? আক্রমণ করে। আবার দেখো, নিষ্ক্রিয় অবস্থায় বাতাস, মাটি, পানি ইত্যাদি সব জড় মাধ্যমে ভাইরাস কী করে? অবস্থান করে। কাজে বলা যায় জীব ও জড় পরিবেশ উভয়ের মাধ্যমেই কি বলতো? উভয় ভাইরাসের আবাস।
পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে 1 চামচ সমুদ্রের পানিতে 1 মিলিয়ন ভাইরাস ভাইরাস থাকে। বুঝছো? তাহলে 1 চামচ সমুদ্রের পানিতে 1 মিলিয়ন ভাইরাস থাকে। এখন কথা হলো যে সব কিছু কি আর ক্ষতিকর আমাদের জন্য? সব কিছু কি ক্ষতিকর না। অণুজীব সৃষ্টি করতে কি আল্লাহ শুধুমাত্র ক্ষতি করার জন্যই? এর অনেক অনেক উপকারী বৈশিষ্ট্য আছে, যেমন অনেক অনেক আছে। অণুজীব যদি বলি, যেমন তুমি যদি আমি একটা ব্যাকটেরিয়ার কথা বলি, ইস্ট থেকে ধরেন হ্যাঁ, ইয়ে হচ্ছে, ইস্ট থেকে যদি বলি, insulin হয়। এটা তো বিভিন্ন কিছু তৈরি করতেছে তুমি রিকম্বিনেশন টেকনোলজি, Bacteria, হ্যাঁ, রিকম্বিনেশন biotechnology টেকনোলজির মাধ্যমে, হয়। বায়োটেকনোলজির মাধ্যমে করতেছে, ওটা বাদই দিলাম। প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে যদি আমি বলি, ওই যে পাটের আঁশ ছাড়াও ছোটো ক্লাসে পড়ছো না, হ্যাঁ। দই তৈরি করতে, ঠিক আছে, এই যে গাজন পরীক্ষার মাধ্যমে তুমি অ্যালকোহল তৈরি করতেছো, ভিনেগার তৈরি করতেছো, প্রয়োজন হয় না? অনেক প্রয়োজন হয়। আবার দেখো ভাইরাস যে আক্রান্ত হয়ে আবার ভাইরাসকে দরকার হচ্ছে ওটা থেকে রূপ থেকে মুক্তি হতে। যে ভাইরাসের মানে করোনার টিকা তৈরি করা হচ্ছে কিসে থেকে? করোনা থেকে। মানে যে যে দ্বারা আক্রমণ হচ্ছে, যেটা দিয়ে আক্রমণ হচ্ছে সেটার দ্বারাই রোগ নিরাময় করা হচ্ছে। কীভাবে জানো? বলো কীভাবে? জানো না? কথা হলো যে আমাদের দেহের ভেতরে যখন কোনো ফরেন পার্টিকেল যায়, আমাদের দেহের ভেতরে যে কোনো ফরেন পার্টিকেল গেলে সেটাকে আমরা কী বলি? অ্যান্টিজেন বলি। অর্থাৎ দেহের ভেতর থেকে যাই প্রবেশ করুক সেটাকে আমরা বলি অ্যান্টিজেন। তোমরা খাবারটাকেও অ্যান্টিজেন বলতে পারো তাহলে, ঠিক আছে? বাইরে থেকে যেটাই যাবে সেটা হলে কী বলো তো? অ্যান্টিজেন। আর দেহের ভেতরে যেটা ফর্মেশন হবে প্রতিরোধকারী তাকে বলি আমরা অ্যান্টিবডি। তাহলে দেহের ভেতরে যখন বাইরে থেকে কোনো পরজীবী বলি, অণুজীব বলি, যে কোনো কিছু যায় তাদেরকে বলি আমরা অ্যান্টিজেন। তো অ্যান্টিজেন যখন যায় ওটা মানে যে কোনো কিছু, তো আমাদের দেহ বা বডি মনে করে যে বাইরে কোনো পার্টিকেল, দেহের ভেতরে এমন একটা প্রতিরক্ষা সিস্টেম আছে, বা বাড়ির যেমন একটা গেট দারণ থাকে না, দেহের ভেতরে এরকম অনেক প্রতিরক্ষা সিস্টেম আছে, ইন্টারফেরন আছে, তারা কী করে? গার্ডের মতো কাজ করে, এবং সেলগুলোও দেহের সেলগুলো রিকগনাইজ করতে পারে না এটা আমার দেহের না, বাইরে। তখন কী করে? ওগুলোকে ধ্বংস করে দেয়। অনেক সময় অটো ইমিউন ডিজিজ বলতে কথা আছে না, অটো ইমিউন ডিজিজ, যে অনেকে চুল পড়ে যায়, নিজের চুল নিজে পড়ে যায়। আসলে এগুলো কেন হয়? যে দেহ মনে করে যে ওই অংশটা আমার নিজের না, বাইরে। দেহ মনে করে ওই অংশটা আমার মানে বাইরের অংশ। তখন সেক্ষেত্রে যদি ওই রোগটা হয় সেক্ষেত্রে নিজের হাত পাও পড়ে যেতে পারে, নিজের চুল পড়ে যায়, ঠিক আছে? এরকম হয় যে মনে করছে চুলটা আমার না, ফালাই দেয়। তো মনে করো যে বাইরে থেকে মনে করো কোনো একটা অ্যান্টিজেন যাচ্ছে, ভাইরাস ব্যাকটেরিয়া, তো দেহ তো এটা কি ভাবে না এটা তো আমার শরীরের না, বাইরে। তো তখন কী করে? এর ভেতরে একটা প্রতিরক্ষা সৃষ্টি করে আর কি। তাহলে মনে করো এক একজনের জন্য এক এক রকমের প্রতিরক্ষা দরকার, তাই না? গরুর জন্য একরকম প্রোটেকশন দরকার, ভেড়ার জন্য একরকম প্রোটেকশন দরকার, মাছের জন্য একরকম প্রোটেকশন দরকার, এক একজন একটা। আমরা যদি যে বলি পিঁপড়াকে কি আমরা মশারি দিয়ে আটকাই? না, আমরা কি করি? মাছে কি আমরা মশাকে মশারি দিয়ে আটকাই। তো এক একজনের জন্য এক এক রকমের প্রোটেকশন। তো আমার দেহ ওই সাবস্টেন্স হিসাবে বা অ্যান্টিজেন হিসাবে নির্দিষ্ট প্রোডাকশন তৈরি করে। তো মনে করো করোনা ভাইরাসের জন্য করোনা ভাইরাসের একটা অ্যান্টিবডি তৈরি করে। তো মনে করো যখন কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হবে তার দেহের ভেতরে কী হবে বলো তো? করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে, বুঝছো? এই জন্য বলা হয় কেউ যদি মনে করে যে গুটি আছে না, মানে পক্স আছে না, পক্সে আক্রান্ত হলে পরবর্তীতে তার পক্স হয় না। কেন? তার ভেতরে অ্যান্টিবডি তৈরি হয়, জন্য পরবর্তীতে হয় না। কারণ কথা হলো যার ভেতরে একবার অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটাকে যদি আমরা তুলে নিয়ে যদি অন্য পুশ করে দেই তাহলে কী হবে বলো তো? এটা তুমি মানে অনেকগুলো ইঞ্জেকশন, অনেকগুলো টাইপ আছে, সরাসরি অ্যান্টিবডি দেওয়া অথবা সরাসরি অ্যান্টিজেন দেওয়া, যে আমি করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করে তোমার দেহে পুশ করে দিলাম, তোমার দেহের ভেতরে কোনো কাজ করতে পারবে না, বাট ওটা গিয়ে অ্যান্টিবডি তৈরি করবে আগে। হ্যাঁ, এই যে আমরা যে দিচ্ছি আর কি, মানে আমরা দিচ্ছি না, ঠিক আছে দিচ্ছি না, হ্যাঁ হওয়ার আগে এটা দিচ্ছি না, নাকি আক্রান্ত হওয়ার পর দিচ্ছি? হওয়ার আগে। তা আমরা অ্যান্টিজেনটা এমন ফর্মে ঢুকাচ্ছি এটা আমার শরীরে কাজ করবে না, মানে ক্ষতি করবে না, বাট ওটার উপস্থিতিতে আমাদের দেহ নিজে তৈরি করবে কি বলতো? অ্যান্টিবডি। তাহলে আমরা কিন্তু মেডিসিন কিন্তু বাড়িতে দেই না, মেডিসিন দেহের ভেতরে তৈরি হয়, তৈরি হওয়ার জন্য আমরা স্টিমুলাস দিই আর কি, বুঝতে পারছো? যাই হোক, সর্দি তো ধরেন জীবাণুর জন্য হয় না? কোনটা? সর্দি রানী ভাইরাস বললাম না? ধরেন বারবার সর্দি হয়, ধরেন একবার হলো তারপরে অ্যান্টিবডি তৈরি হলো না। এখন কথা হলো এখানে একটা বিষয় আছে, সবগুলোর ক্ষেত্রে একরকম মাল সিস্টেম কাজ করে না, মানে কিছু হলো সিলেক্টিভলি নির্দিষ্ট জায়গায় থাকে আর কি। তো কথা হলো হ্যাঁ ইমিউনিটির একটা ব্যাপার আছে, হ্যাঁ ব্যাপার আছে। কথা হলো কিছু হলো সিলেক্টিভলি কাজ করে। রাইনো ভাইরাস যেটা বলি এটা আসলে এখানে অনেকগুলো বিষয় আছে। এটা আসলে যে আমরা সর্দিটা যদি বলি মেইনলি যেটা, এটা আসলে আমি বলছিলাম না কোনো একটা ক্লাসে না, বলছিলাম না, যেমন এই যে বলবো যেমন নাকের আছে না, নাকের রিসেপ্টর আছে না, মানে এই যে আমাদের ঝিল্লি আছে না, এখানে নর্মালি যেটা আমরা দেখি যে পানি পড়ে নাক দিয়ে, ঠিক আছে, পানি পড়ে নাক দিয়ে,
তো এটা আমাদের যখন বাইরে থেকে ময়লা বালি ধুলাবালি যখন নাকে ওই জায়গায় যায় তখন ওখানে কী হয় বলো তো ওখানে ওই কোষগুলো উদ্দীপ্ত হয়, বুঝছো? এবং এখন অনেকগুলো কেমিক্যাল মেকানিজম আমার একটা ক্লাস আছে, আমি তোমাদের আপলোড দিব না, মানে একটা ভিডিও আছে আমার। উদ্দীপ্ত হয়ে কী করে সেখান থেকে ওয়াটার মানে ডিসচার্জ করে, যার কারণে কী হয় ধুয়ে যাতে চলে আসে আর কি, এর একটা ব্যাপার আছে। আরটা হলো রাইনো ভাইরাস দ্বারা, ওটা দ্বারা একটা লং একটা প্রসেস আছে, আমি ভিডিওটা পাঠিয়ে দেবো না, দেখে নিচ্ছি। দেখো, জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো কি বলতো, ভাইরোলজি। এই শাখায় ভাইরাসের আকার, গঠন, বংশবিস্তার, রোগ তত্ত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, বুঝছো? তাহলে স্ট্যানলিকে কী বলা হবে, তাহলে ভাইরোলজির জনক বলা হয়, WM স্ট্যানলিকে ভাইরোলজির জনক বলা হয়, এটা মনে রাখবা। তাহলে আয়তনটা একটু মনে রাখতে হবে। ভাইরাস অতি আণুবীক্ষণিক এবং ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। ভাইরাসের গড় ব্যাস কত? 4 থেকে 300 ন্যানোমিটার। এটা কত বলো তো? 8 8 থেকে 300 ন্যানোমিটার। কথা হলো এগুলো কিন্তু পুরোটাই মুক্ত করতে হবে একদম। তোমরা যে একাডেমিক পড়া পড়তেছি, অ্যাডমিশন তো না, পুরোটাই পড়া পড়তে হবে এবং পরের দিন পরে দিতে হবে। 300 থেকে 800 ন্যানোমিটার। ন্যানোমিটার তো বোঝো নাকি? আচ্ছা, 10⁹ মিটার। হ্যাঁ, 10⁹ হ্যাঁ। তাহলে দেখো ভাইরাস সাধারণত কত হয়ে থাকে বলো তো? 12 ন্যানোমিটার, যেমন এটা এর রেঞ্জের মধ্যে থাকে। যেমন 12 ন্যানোমিটারকে পোলিও ভাইরাস, এটা থেকে পোলিও ভাইরাস যেটা এত থেকে আবার এত হতে পারে। 300 যেটা বললাম, আপার লিমিট যেটা বললাম, সেটা কি বলতো? আমাকে মোজাইক ভাইরাস, এটা অনেক বড়, TMB পর্যন্ত হতে পারে। যে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস, নামটা মনে রাখতে হবে। যে তাহলে সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস কোনটা? হ্যাঁ, ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস হলো সবথেকে ক্ষুদ্র ভাইরাস। তারপর হ্যাঁ কি, হ্যাঁ, ফুট মাউথ। তাহলে ভ্যাকসিনিয়া এবং ভেরিওলা ভাইরাস আয়তন কত দেওয়া আছে একটু বলবা। গোল আলুর ভাইরাস, গোল আলুর মোজাইক ভাইরাস, গো বসন্তের ভাইরাস আরও বিধার্গের মানে হয় আর কি, অনেক বড় বড় হতে পারে, এগুলো ব্যাপার না। তাহলে শেপ যদি বলি, সাইজ বললাম, শেপগুলো একটু মনে রাখতে হবে। ভাইরাস সাধারণত বিভিন্ন আকৃতি হয়ে থাকে, দণ্ডাকার, বর্তুলাকার, ব্যঙ্গাচিকার, এগুলো তো একটু পড়ে নিবা, ঠিক আছে? হতে পারে। তো এগুলো তো জানো তোমরা, কোনটা কতটুকু হয় এগুলো জানো, এগুলো ব্যাপার না। তো এখানে দেখো বিভিন্ন ভাইরাসের ছবি দেওয়া আছে, দণ্ডাকার কিছু আছে, বর্তুলাকার আছে, ঠিক আছে? এই যে গোলাকার আছে, কিছু বিভিন্ন আকৃতি আছে আর কি, এগুলো দেখবো। এই যে করোনা ভাইরাস দেখতে অনেক সুন্দর দেখা যায়, ঠিক আছে? এটা কিসের মতো বলো তো? গাঁদা ফুল, কদম ফুলের মতো দেখা যায় আর কি। দেখো ভাইরাসের প্রকৃতি কী, নেচার অফ ভাইরাস। ভাইরাসের প্রকৃতি নির্ণয়ের ব্যাপারে বিজ্ঞানীরা এখনও দ্বিধাবিভক্ত। কেন? কারণ ওই যে বিষয়গুলা, যে বিজ্ঞানী, হ্যাঁ, ল অফ 1900 দিছে, বাদ দিবা কেন, সূচনা করে দিবা। 1952 খ্রিস্টাব্দে মন্তব্য করেন যে ভাইরাস জীবও নয়, জ্বরও নয়। ভাইরাস কি বলো তো? ভাইরাস এটা আলাদা একটা সত্তা, ভাইরাস হলো ভাইরাস। তা নিরপেক্ষভাবে বলা যায় ভাইরাস সজীব ও জড় বস্তুর মধ্যবর্তী পর্যায়ের কোনো একটি বস্তু। তাহলে দেখো এটা কি, স্ট্যানলি এবং ভ্যালেন্স কি বলেন? ভাইরাস এমনিতেই জড়বস্তুর ন্যায়, কিন্তু যে মুহূর্তে ভাইরাস কোনো জীবের ভেতরে আক্রমণ করে, ভেতরে প্রবেশ করে, তখন এটা কী হয়ে যায়? প্রাণীর সঞ্চার হয়ে থাকে আর কি। তাহলে ভাইরাস রাসায়নিক অণু এবং সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু, এগুলো বলা হয়েছে। ভাইরাসের তাহলে বৈশিষ্ট্য কী বলতো? ভাইরাস বৈশিষ্ট্যগুলো তাহলে দুই ভাগ করে থাকে, একটা হলো জড় রাসায়নিক বৈশিষ্ট্য, একটা কি জীব বৈশিষ্ট্য। এখন কথা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো। তো এখন কথা হলো যে ভাইরাসের কী কী জড় রাসায়নিক বৈশিষ্ট্য আছে আর কী কী হলো কি বলতো? জীব বৈশিষ্ট্য আছে। তো এগুলো মুক্ত করতে হবে। তো এখানে দেখা যায়, যখন যখন বোর্ডে পড়ানো হয় তখন একটা করে লিখতে হয়, তখন দেখা যায় যে কী হয়, ক্লাসে মুক্ত হয়ে যায়, এটা একটু বেনিফিট। তো এখানে তো লিখতেছি না, যদি এতে মনে করো টাইম অনেক বেঁচে যায়, আর ওখানে মনে করো অনেক, মানে এটা লিখতে হবে, এটা পুরোটা লেখা, এটা পুরোটা লেখা বোর্ডে না। আগে যখন আমরা পড়তাম মানে চক ডাস্টারের বোর্ড, পেনের, এখন তো মনে করো ডিজিটাল বোর্ড সব দেখা যায়। দেখো ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য এবং ভাইরাসের জীব বৈশিষ্ট্য, এগুলো কিন্তু গ নাম্বারে আসে, খ নাম্বারে আসে, ঠিক আছে? তাহলে তো ভাইরাস হলো অকোষীয়, আমরা জানি ভাইরাস কী, তাহলে অকোষীয়, কারণ কোষ তৈরি হচ্ছে যা যা লাগে এর মধ্যে নাই। অতি আণুবীক্ষণিক আমরা জানি,
একে সাধারণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। তাহলে এদের কি থাকবে না বলো তো? সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এইসব নেই, আছে? এদের দেখো বলো তো নিজস্ব বিপাকীয় এনজাইম নেই, খাদ্য গ্রহণ করে না, ফলে পুষ্টি ক্রিয়াও নেই, দরকার পড়ে না ওইভাবে। তো কথা হল দরকার না পড়লে বিভাজন হয় কেমন? খায় না। ব্যাপার আছে না? শোনো, তাহলে এটা হলো কি, এটা অন্যরকম একটা সিস্টেমের ব্যাপার আছে এখানে, যে আমরা যেভাবে আসলে বা অন্যান্য জীব যেভাবে খাদ্য গ্রহণ করে এই সিস্টেমটা একটু ওই রকম না, ঠিক আছে? এটা আসলে কি, যে আসলে ওই যে ইয়ের মতো আর কি, ইলেকট্রিকের মতো, মানে ইলেকট্রিক যন্ত্রপাতির মতো আর কি, ঠিক আছে? যেটা যেমন ইলেকট্রিক যন্ত্রপাতির মতো চার্জ গ্রহণ করে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এরকম বিষয়টা অনেকটা, ঠিক আছে? তাহলে দেখো ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, এটাও জানি। ভাইরাস দেখো ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য নয়, অর্থাৎ মানে কি ফিল্টার বলতে ছাঁকনির মতো না, ফিল্টার মানে ছাঁকনি, অর্থাৎ যে জিনিসটা আমরা দিয়ে আমরা ভাইরাসকে হ্যাঁ আমরা আলাদা করতে পারি, ব্যাকটেরিয়াকে আলাদা করতে পারি, সেটা দিয়ে ভাইরাসকে যাবে না, কারণ ব্যাকটেরিয়া থেকে ভাইরাস কী হবে আরও ক্ষুদ্র, তার মানে ছাঁকনির মতো নর্মাল যেটা আছে না, ছাঁকনিটা আলাদা করি না, তাহলে যেটা দিয়ে ব্যাকটেরিয়া ছাঁকনি করা যাবে সেটা দিয়ে ভাইরাস ছাঁকনি করা যাবে না, কারণ এটা পড়ে যাবে, এটা বলছে আর কি। ভাইরাসকে ক্লাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, ত্বরানীকরণ করা যায়। বলতেছি ক্লাসিত করা মানে কি বলো তো? নির্দিষ্ট একটা আকৃতি করা, হ্যাঁ কঠিনে পরিণত করা, ক্লাস একটা আকৃতি দান করা, এরকম একটা করা। সেন্ট্রিফিউজ করা যায়, সেন্ট্রিফিউগাল মেশিন দেখছো? ঘোরানো হয় একদম অনেক 300 বার বা 300 বার বা 3000 বার মিনিট এরকম করানো হয়, ঘোরানো হয় অনেক। তো ওখানে মনে করো সেন্ট্রিফিউজ করা যায় আর কি, ওখানে মনে করো মানে সেন্ট্রালি মানে প্লেস করা যায়, তা একদম নিয়ে আসা হয়, একত্রে কাজ নিয়ে আসা হয়, বিভিন্ন কাজ করা হয়, এগুলো পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে কাজ করা হয়। হ্যাঁ, আবার ব্যাপন করা হয়, ব্যাপন মানে কি বলতো? ছড়িয়ে দেওয়া, যেমন নর্মালি যে জড় পদার্থের মতো যেতে হয় সেটা ব্যাপন হতে পারে। পানির সাথে মিশে সাসপেনশন তৈরি করতে পারে, সাসপেনশন বলতে কি হচ্ছে আমরা খাই না, সিরাপগুলো খাই না, অর্থাৎ তলানি পরে এখানে অবশ্যই, হ্যাঁ আবার ঝাঁকি দিলে আবার মিশে যাবে আর কি। আমরা জানি যে ওষুধগুলো খাই, এখানে আসলে মেনলি দ্রবণ দুই ধরনের হতে পারে, সাসপেনশন এবং কলয়েড। তো কলয়েডের ক্ষেত্রে সেখানে কী হবে, এখানে মিশে যায় আর কি, দ্রবণের মতো হয় আর কি, আলাদা করা যায় না, বাট এটা সাসপেনশনটা কি আলাদা করা যায়, তলানি জমে রেখে দিলে তলানি জমে আর কি, এটা বলছে। এই যে জন্য বলছি তলানিকরণও করা যায় এদেরকে, ঠিক আছে? জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয় থাকে এবং ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই, পরিবেশের উদ্দীপনা সাড়া দেয় না, পরিবেশের উদ্দীপনা সাড়া দেওয়ার উদ্যোগ, তাহলে জীবদের বাইরেও তো জীবই থাকতো, তাই না? সাড়া দেয় না, তাহলে এরা কি করবে? ভাইরাসের তাহলে দৈহিক বৃদ্ধি নেই এবং পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না, মনে রাখতে হবে। ভাইরাস রাসায়নিকভাবে কি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। ভাইরাস তাহলে অ্যাসিড, ক্ষার, লবণ প্রতিরোধ সক্ষম, মনে রাখতে হবে। তাহলে ভাইরাস হলো অ্যাসিড, ক্ষার এবং লবণ প্রতিরোধ সক্ষম। কেমনি সক্ষম? এই যে তুমি মনে করো লবণ ইউজ করলে এটা তো মারতে পারবে না, অ্যাসিড ক্ষার তো মারতে পারবে, তুমি যখন খাচ্ছ খাবারের সাথে ভাইরাস যাচ্ছে, হাইলি অ্যাসিডিক তোমার পাকস্থলীতে মারা যাচ্ছে না, তো এইগুলো দিয়ে আসলে কিছু হয় না তার, ঠিক আছে? আবার দেখো অ্যান্টিবায়োটিক এদের কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, পারবে? অ্যান্টিবায়োটিক বলতে ব্যাকটেরিয়াকে মারবে, তো ভাইরাসকে মারতে পারবে না। তাহলে আমরা কথাগুলো একটু বুঝছি বিষয়টা। তাহলে প্রথম কথা কি বলতে পারি, ভাইরাস কি আসলে অকুশীয়, তাই না? এরা কি অতি আনুবীক্ষণিক, এদের সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, এদের দেখার জন্য ইলেকট্রন আনুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজন হয়, তাই না? তাহলে তারপরে এটা বললাম, এটা মাইক্রোস্কোপিক বললামই, তারপরে যেহেতু অতি আনুবীক্ষণিক বললাম, তারপরে কি বলতো, এরা দেহের ভেতরে, জীবদেহের ভেতরে কি জীব হিসাবে এবং জীবদের বাইরে কি জ্বর হিসাবে আত্মপ্রকাশ করে বা জ্বর হিসাবে থাকে। তার পরিবেশের সাথে কি এটা কি কোনো উদ্দীপনা সারা যায়? দিবে না। তারপরে দেখো, হ্যাঁ দিবে না। তারপরে দেখো যে যেটা বললাম যে এদের কিন্তু আমাদের যখন খাই বা খাবারের সাথে যায়, তাহলে এরা কি লবণ, অ্যাসিড, ক্ষার এদের কোনো ক্ষতি করতে পারবে? পারবে না। এবং অ্যান্টিবায়োটিক এদের কোনো ক্ষতি করতে পারবে? পারবে না। তো এগুলো পারবে না। দেখো এরা আবার কী হয় না বলো তো, এদের কোনো বৃদ্ধি হবে? এদের সাইজ নির্দিষ্ট একটা থাকে, ওটাই, এখানে কোনো বৃদ্ধি হয় না। তারপরে যেগুলো আমরা বললাম যে এখানে একটা জিনিস ছিল, সেটা হলো কি এদেরকে ক্লাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, তলানীকরণ করা যায়, ঠিক আছে, এবং পানির সাথে মিশিয়ে
সাসপেনশন তৈরি করা যায়, ঠিক আছে। এবং এরা জীবদেহের বাইরে তাহলে কী করতে পারে না, প্রজনন করতে পারে না। তো এই কথাগুলো মনে রাখতে হবে একবার। কীভাবে মনে রাখবে, একবার পড়ে বলার চেষ্টা করবা। ভাইরাসের দিকে খেয়াল করবা যে ভাইরাস তাহলে কী কী বললাম, যেহেতু এরা কী বলো, জীবদেহের ভেতরে জীব, বাইরে নির্জীব। এটা কি গদে আসে? গঠন, হ্যাঁ, গতে আসতে পারে, ক্ষতে আসতে পারে। এবং এদের গঠনটা কি দেখলাম, ভেতরে নিউক্লিক অ্যাসিড থাকবে, বাইরে থাকবে কি, প্রোটিন থাকবে, ঠিক আছে। জীবদের বাইরে কি বলতো, নিষ্ক্রিয় রাসায়নিক বস্তু তলানিকরণ করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, সাসপেনশন তৈরি করা যায়, ঠিক আছে। এগুলো আমরা জানলাম। এবং অ্যাসিড গ্যাস দ্বারা এদের কী করা যায় না, ধ্বংস করা যাবে না, ওকে। অ্যান্টিবায়োটিক দ্বারাও ধ্বংস করা যায় না। এই যে কথাগুলো ভাইরাসের দই কোনো বৃদ্ধি নেয়, ঠিক আছে। এই কথাগুলো যদি শুধু মনে করে এমনিতেই কিছু মনে থাকে, সবই তো লিখতে হবে এমনটা না, যে 9টা টপিকে তোমাকে লাইন টু লাইন লিখতে হবে এমনটা না, কিছু মনে রাখলেই না। একটা ক্ষেত্রে চিহ্ন পালন নেই। তার ভাইরাসের জীব বৈশিষ্ট্য, তাহলে জড় এবং জীব বৈশিষ্ট্যগুলো দুইটাই আসতে পারে, একবারে দুইটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে জীব বৈশিষ্ট্যগুলো কী আছে বলো তো? দেখো, পোষক কোষের অভ্যন্তরে কী করতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে, আমরা জানি। তাহলে সংখ্যা বৃদ্ধি করা কার বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য। আর জ্বরের বৈশিষ্ট্য কি, সংখ্যা বৃদ্ধি করতে পারবো না, এই জন্য ওটা আমরা ওখানে লিখছি। তাহলে দেখো এখানে আবার সংখ্যা বৃদ্ধিও করতে পারতেছে জীবের ভেতরে গিয়ে, এই জন্য এটা জীবীয় বৈশিষ্ট্য। আবার কি বলতো, নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে, এটা কি জীবের বৈশিষ্ট্য। অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে। করোনা ভাইরাস থেকে তো করোনা ভাইরাস হয়, তাই না? ওকে। ভাইরাসের দেহ জেনেটিক বস্তু ডিএনএ এবং আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি, এটা কি জীবের বৈশিষ্ট্য না জ্বরের বৈশিষ্ট্য? জীবের বৈশিষ্ট্য। ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক কি, পরজীবী। পরজীবী কারা হয়, জ্বর না জীব? জীবই হয়, ওকে। ভাইরাস পরিবৃত্তি বা মিউটেশন ঘটাতে বা প্রকরণ তৈরি করতে সক্ষম। মিউটেশন তোমাদের বলছিলাম যে ওই যে জেনেটিক্যাল চেঞ্জ, ঠিক আছে, বা বিভিন্ন ভ্যারিয়েন্ট তৈরি করতে পারে, প্রকারভেদ তৈরি করতে পারে, টাইপ তৈরি করতে পারে, ঠিক আছে। অর্থাৎ দেখা যায় যে নিজে যেরকম ছিল প্রতিকূল পরিবেশে গিয়ে তার কি করতে পারে, মডিফাই করে উন্নত করতে পারে, ঠিক আছে, নতুন প্রজন্ম তৈরি করতে পারে। তো এই যে এগুলো করতে পারে আর কি, ঠিক আছে। তো এই জন্য পরিবৃত্তি করতে পারে, বা মিউটেশন করতে পারে এবং ভ্যারিয়েন্ট তৈরি করতে সক্ষম, ওকে। এগুলো কার বৈশিষ্ট্য, জীবের। জীবের কি হয় বলো তো, অভিযোজন হয়, অভিযোজন ক্ষমতা আছে, বিবর্তন হয়, এদের অভিযোজন ক্ষমতা রয়েছে, ওকে। এদের জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়, অর্থাৎ রিকম্বিনেশন দেখা যায়। মানে কি, এই যে বলা মিউটেশন হয়, এটার এক ধরনের, বুঝছো। মিউটেশন যদি একটা খারাপ জিনিস, তাহলে এই যে রিকম্বিনেশন বলতে কি, তার মানে তুমি মনে করো একটা অ্যান্টিডোট তৈরি করে ফেলছো, এখন দেখতেছে যে কোনো মানবদের ঢুকতে পারতেছে না, ঢুকলে কি অ্যাটাক করে ফেলতেছে, তখন কী করবে, সাজসজ্জার পরিবর্তন করবে, বুঝছো। তাহলে যখন পরিবর্তন করবে তখন আর আগের অ্যান্টিডোট দিয়ে কাজ হবে না, দুটো অ্যান্টিডোট দিতে হবে, এই জন্য। তাহলে এটা হলো জেনেটিক্যাল রিকম্বিনেশন ঘটায়। যেমন নোভেল করোনা ভাইরাসের জিনোমে ডিলিউশন ঘটাতে দেখা যাচ্ছে, যা এর সংক্রমণ ক্ষমতা কী করে, হ্রাস করে, এবং এর নতুন নতুন প্রকরণ সৃষ্টি হচ্ছে। দেখো, প্রাণ রাসায়নিক বিজ্ঞান ভাইরাসের জড় বৈশিষ্ট্য সমূহকে প্রাধান্য দেন। তাহলে কী করে, প্রাণ রাসায়নিক বিজ্ঞান ভাইরাসের জড় বৈশিষ্ট্য প্রাধান্য দেন, এবং অণুজীব বিজ্ঞান কী করেন, তাহলে যারা যেটা তারা তো সেদিকে টানবে নাকি, হ্যাঁ। অণুজীব বিজ্ঞান ভাইরাসকে জীব বৈশিষ্ট্য সমূহকে প্রাধান্য দেন, এই জন্য ভাইরাসকে জীব এবং জ্বরের সেতু বন্ধন বলে। প্রশ্ন আসে, ভাইরাসকে কেন জ্বর এবং জীব এবং জ্বরের সেতু বন্ধন বলা হয়? কারণ এর মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকে, এবং সেটা তোমাকে উল্লেখ করে দিতে হবে। যখন জীবদের ভেতরে থাকবে তখন এটা জীবের মধ্যে আচরণ করে, কারণ তখন কী করতে পারে বললাম, ঠিক আছে। এই যে বৈশিষ্ট্যের মধ্যে কিছু তুলে দিলাম, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তখন প্রজনন করতে পারবে, ঠিক আছে, মিউটেশন করতে পারে, সব কিছু করতে পারে, এবং এখানে পরজীবী হিসেবে থাকে। এবং যখন বাইরে থাকে তখন কি থাকবে, জ্বর অবস্থা নিয়ে আচরণ করে। এই জন্যে ভাইরাসকে জ্বর এবং জীবের মধ্যবর্তী সেতু বন্ধন বলা হয়ে থাকে, ওকে। তো এগুলোর কথা, ওকে। পরবর্তী দিন আমরা ভাইরাসের গঠন থেকে শুরু করে একদম বিস্তারিত এগুলো আমরা পড়বো, দরকার বললে নোটটা আমি বানিয়ে নিয়ে নেব, ঠিক আছে।